তো আজ আমরা ক্লাস 11th ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা স্টার্ট করতে চলেছি। চ্যাপ্টারটা হলো কাইনেম্যাটিক্স। চ্যাপ্টারটার নাম কাইনেম্যাটিক্স, যেটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বা মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ স্ট্রেট লাইন বা অনেক ক্ষেত্রে রেক্টিলিনিয়ার মোশনও বলে থাকি। ঠিক, ওকে। তো বেসিক্যালি এই ফার্স্ট চ্যাপ্টারটা যেটা কাইনেমেটিক্স, এটা ফিজিক্সের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, যার নাম মেকানিক্স। এই মেকানিক্সের পার্ট। মেকানিক্স ইজ বেসিক্যালি গতি ও বলবিজ্ঞান বা বলবিদ্যাও বলে, বলবিজ্ঞান বা বলবিদ্যাও বলে। ঠিক, ওকে। তাহলে মেকানিক্সের আন্ডারে বেসিক্যালি দুটো পার্ট, একটা হলো স্ট্যাটিক্স, আরেকটা হলো ডায়নামিক্স। স্ট্যাটিক মানে হলো কোনো বস্তুর স্থিতিশীল অবস্থার আলোচনা, আর ডায়নামিক্স মানে হলো কোনো বস্তুর স্থিতি ও গতি উভয় বিষয়ক আলোচনা। এর মধ্যে ডায়নামিক্সের আবার দুটো পার্ট। ডায়নামিক্সের পার্টগুলোর মধ্যে প্রথমটা হলো কাইনেম্যাটিক্স, সেকেন্ডেরটা হলো কাইনেটিক্স। কাইন কথাটার অর্থ হলো মোশন। এটা একটা ল্যাটিন শব্দ। কাইন কথাটার অর্থ হলো মোশন। আর যদি কোনো টপিকের সাথে টিক্স কথাটা অ্যাডেড থাকে, তার মানে হলো ম্যাথমেটিক্যাল প্রবলেমস। বেসিক্যালি আমরা মোশন রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমস পড়তে চলেছি। এবার তোমরা বলবে, স্যার এই দুটো চ্যাপ্টারের মধ্যেই তো তাহলে কাইন কথাটাও আছে, টিক্স কথাটাও আছে, তাহলে এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বলছে এদের মধ্যে বেসিক ডিফারেন্স হলো কাইনেম্যাটিক্স হলো ফিজিক্সের সেই ব্রাঞ্চ যেটা মোশনের শুধুমাত্র রেজাল্ট নিয়ে আলোচনা করে, মোশনের কজ নিয়ে এর কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা বলতে পারি ইট ইজ দ্যাট ব্রাঞ্চ অফ physics which deals with the result of the motion, not with the cause। এটা শুধুমাত্র মোশনের রেজাল্ট নিয়ে কথা বলে, কোনো একটা বস্তুর কতটা ডিসপ্লেসমেন্ট, কতটা সরণ হলো, কতটা বেগ, কতটা দ্রুতি, কতটা ত্বরণ, কতটা অ্যাক্সেলারেশন, এটসেট্রা এইগুলো নিয়ে কাইনেম্যাটিক্স কথা বলে। কোনো অবজেক্টের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য মোশনটা হয়েছে, সেটা নিয়ে কাইনেম্যাটিক্স কোনোভাবে ইন্টারেস্টেড নয়। তাহলে কাইনেটিক্স কি? স্যার কাইনেটিক্স হলো ইট ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ফিজিক্স, এটা ফিজিক্সের সেই ব্রাঞ্চ উইচ
deals with both the cause as well as the result of the motion. তার মানে স্যার কাইনেটিক্স আর কাইনামেটিক্সের মধ্যে বেসিক ডিফারেন্স হলো কাইনামেটিক্স মোশনের শুধুমাত্র রেজাল্ট নিয়ে ডিসকাস করে, কাইনেটিক্স মোশনের রেজাল্ট অ্যাজ ওয়েল অ্যাজ কজ, কেন মোশনটা হচ্ছে, দুটো নিয়েই ডিসকাস করে। কাইনামেটিক্সের আন্ডারে আমরা মেনলি যে চ্যাপ্টারগুলো পড়তে চলেছি, কাইনামেটিক্সের আন্ডারে আমরা মেনলি যে চ্যাপ্টারগুলো পড়তে চলেছি তাদের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার, যেটা তোমাদের অলরেডি লিখে দিয়েছি, দ্যাট ইজ রেক্টিলিনিয়ার মোশন। এর বাংলা হলো সরল রৈখিক গতি। রেক্টিলিনিয়ার মোশন, যার বাংলা হলো সরল রৈখিক গতি। নেক্সট আমরা যেটা পড়তে চলেছি, দ্যাট ইজ প্রজেক্টাইল মোশন, যেটাকে বাংলায় তোমরা পড়বে প্রাসের গতি। তারপরে আমরা যেটা পড়তে চলেছি, দ্যাট ইজ কল্ড রিলেটিভ মোশন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, রিলেটিভ মোশন। ঠিক, ওকে, চলো। তাহলে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি, কোনো একটা অবজেক্টের যে প্রপার্টি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো অবজেক্টের স্থিতিশীল অবস্থা এবং গতিশীল অবস্থা। মানে সোজা কথা, উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট রেস্ট অ্যান্ড মোশন অফ অ্যান অবজেক্ট। তাহলে আমি যদি বলি, আচ্ছা তাহলে রেস্ট কন্ডিশন কাকে বলা হচ্ছে? কোনো বস্তু যদি রেস্টে থাকে তাহলে সেটাকে আমি কিভাবে ডিফাইন করব? হাউ টু ডিফাইন দ্য কন্ডিশন অফ রেস্ট? বলছে রেস্টের কন্ডিশন মানে হলো ইফ দ্য পজিশন of an object with respect to observer remains unchanged, then the object is said to be at rest. তার মানে কি স্যার? কোনো একটা বস্তুকে তুমি দেখছো, তাহলে তুমি হলো অবজারভার, সেই বস্তুটা হলো অবজেক্ট। তোমার রেসপেক্টে ওই অবজেক্টটা, ওই বস্তুটা কোনো রকম তার পজিশন চেঞ্জ করছে না। যেমন তুমি যে ঘরে বসে আছো সেই ঘরে চারপাশে যে সমস্ত আসবাবপত্র রাখা আছে, যে খাটে তুমি বসে আছো, লাইট জ্বলছে, এটসেট্রা এভরিথিং, যে আলমারিটা রাখা আছে, যে ফ্রিজটা রাখা আছে, তোমার রেসপেক্টে কি সেগুলো তাদের অবস্থান পরিবর্তন করছে? না। তার মানে তুমি অবজারভার, তোমার রেসপেক্টে সেই অবজেক্টগুলো কিসে রয়েছে? রেস্টে রয়েছে। তাহলে একইভাবে যদি আমি বলি মোশন, বুঝতেই পারছো স্যার গতিশীল অবস্থা কাকে বলছে? বলছে ইফ দ্য position of an object with respect to observer changes, then the object is said to be in motion. তখন আমরা কি বলি? স্যার অবজেক্টটা গতিশীল অবস্থায় রয়েছে, অবজেক্টটা মোশনে রয়েছে। ঠিক, কিছু খুব ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আমাদের ডিসকাস করতে হবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট টার্ম এগুলো আমাদের কাইনেমেটিক্সের জন্য, আমাদের ফিজিক্সের জন্য। যেমন প্রথম হলো পজিশন। স্যার কোনো একটা বস্তুর যদি পজিশন আমি স্পেসিফাই করতে চাই, ঠিক, কোনো একটা বস্তু কোন এক্স্যাক্ট পজিশনে আছে সেটাকে যদি স্পেসিফাই করতে চাই, তাহলে আমার দরকার একটা কোঅর্ডিনেট সিস্টেমের।
স্যার কোঅর্ডিনেট সিস্টেমটা 2 ডাইমেনশনাল হতে পারে, কোঅর্ডিনেট সিস্টেমটা 3 ডাইমেনশনালও হতে পারে। এই পয়েন্টটাকে আমরা বলি কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন। সাপোজ এইখানে একটা অবজেক্ট বসে আছে, তাহলে অবজেক্টের পজিশানটা আমরা কি করে নির্ধারণ করব? স্যার অবজেক্টের পজিশানটা নির্ধারণ করার জন্য তোমরা খুব ভালো করে জানো, স্যার আমরা এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর কিছু দূর ট্রাভেল করব, করে গিয়ে পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু দূর ট্রাভেল করব, তাহলে এই পয়েন্টের যে কোঅর্ডিনেট স্থানাঙ্ক সেটা হয়ে গেলো এক্স কমা ওয়াই। স্যার এই যে এক্স কমা ওয়াই স্থানাঙ্কটা, এটা কার রেসপেক্টে? এটা 0,0 অরিজিনটার রেসপেক্টে। যে পয়েন্টটাকে আমরা অরিজিন হিসেবে কনসিডার করে নিয়েছি, সেই পয়েন্টের রেসপেক্টে ওই পয়েন্টের স্থানাঙ্ক হলো, কোঅর্ডিনেট হলো এক্স কমা ওয়াই। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো স্যার? যার রেসপেক্টে কোনো একটা অবজেক্টের পজিশন আমরা দেখছি, সেই পয়েন্টটাকে আমরা বলবো অবজারভার। সেই পয়েন্টটাকে আমরা বলবো অবজারভার। তার মানে সোজা কথা হলো, কোনো একটা বস্তুর যদি পজিশন দেখতে হয়, তাহলে অবজারভার নিজেকে একটা কোঅর্ডিনেট সিস্টেম হিসেবে কনসিডার করে নেবে, কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হিসেবে কনসিডার করে নেবে, রাইট? ঠিক। এবার বলছে তাহলে সেই পয়েন্ট থেকে আমি যে পয়েন্টের পজিশন আমায় বার করতে দিয়েছে, সেই পর্যন্ত যদি আমি একটা অ্যারো ড্র করি, সেই পয়েন্ট থেকে আমি যে পয়েন্টের পজিশন আমায় বার করতে দিয়েছে সেখানে সেই পর্যন্ত যদি অ্যারো ড্র করি, এই অ্যারোটাকে আমরা লিখি আর দিয়ে, রিপ্রেজেন্ট করি আর দিয়ে, মাথায় একটা ভেক্টর সাইন। দিস আর ভেক্টর ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট। দিস আর ভেক্টর ইজ কল্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট। পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট with respect to the origin। স্যার আর ভেক্টরটাই হলো পয়েন্টের পজিশন ভেক্টর, কার রেসপেক্টে? অরিজিনের রেসপেক্টে। তোমরা খুব ভালো করেই জানো স্যার এটাকে পজিশন ভেক্টর কেন বলা হচ্ছে। তার মানে পজিশন কি একটা ভেক্টর কোয়ান্টিটি? হ্যাঁ, পজিশন একটা ভেক্টর কোয়ান্টিটি। তোমরা খুব ভালো করেই জানো ভেক্টরকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? একটা ফর্মকে আবার আমরা বলি পোলার ফর্ম, যেটাকে আর কমা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর ডিনোট করছে ম্যাগনিটিউড বা মানকে, থিটা ডিনোট করছে অ্যাঙ্গেলকে। কার সাথে? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে। আর কার্টেশিয়ান ফর্ম মানে স্যার ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে। স্যার আই ক্যাপ কি? এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর মানে হলো যে এক্স অ্যাক্সিসের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে। জে ক্যাপ কি? ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, যে ওয়াই অক্ষের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে। ঠিক। তাহলে আমি যদি বলি স্যার এই পজিশন ভেক্টরটাকে আমরা কিভাবে লিখব কার্টেশিয়ান ফর্মে? পজিশন ভেক্টরটাকে আমরা লিখব এক্স আই ক্যাপ, কারণ আমি এক্স দূরত্ব অতিক্রম করেছি, এক্স ডিস্টেন্স মুভ করেছি পজিটিভ এক্সের ডিরেকশানে মানে আই ক্যাপের ডিরেকশানে। তারপরে ওয়াই দূরত্ব অতিক্রম করেছি পজিটিভ ওয়াই অ্যাক্সিসের ডিরেকশানে মানে জেড অ্যাক্সিসের ডিরেকশানে। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি কাকে? এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি পজিশন ভেক্টরকে। তাহলে এর সম্বন্ধে ইম্পর্টেন্ট কিছু কথা, পজিশন ভেক্টর সম্বন্ধে ইম্পর্টেন্ট কিছু কথা। স্যার 1 নম্বর, এটা তো আমি জেনেই গেলাম, পজিশন ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সেকেন্ড, স্যার ভেক্টর যদি হয়, ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? অ্যারো দিয়ে। ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যারো। একটা অ্যারো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে অ্যারোর যে টেলটা, স্যার অ্যারোর টেলটা কোথায় থাকবে? এক্ষুনি আমি বললাম স্যার অ্যারোর টেলটা থাকবে অবজারভারে। অবজারভারের যেখানে পজিশন, সেই পজিশনে থাকবে অ্যারোর টেলটা। স্যার অ্যারোর হেড কোথায় থাকবে? স্যার অ্যারোর হেড থাকবে অবজেক্টে। যেখানে অবজেক্টের পজিশন, যে পয়েন্টের পজিশন ভেক্টর তোমায় বার করতে দিয়েছে, সেই অবজেক্টে থাকবে অ্যারোর হেড। তোমরা এই ছবিটা লক্ষ্য করলে সেটাই দেখতে পাবে। লক্ষ্য করে দেখো স্যার অ্যারোর যে হেডটা সেটা আছে আমার অবজেক্টে, আর অ্যারোর যে টেলটা সেটা আমার আছে কোথায়? অবজারভারে। সিম্পল, বোঝা যাচ্ছে? স্যার ইউনিট কী হবে? খুব বেসিক কথা স্যার, ইউনিট হলো লেন্থের ইউনিট উইচ ইজ মিটার। সিম্বল এম। স্যার ডাইমেনশন কী হবে? ডাইমেনশনাল ফর্মুলা, মাত্রীয় সংকেত, তোমরা বলবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এল দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব, কারণ পজিশন ভেক্টর আলটিমেটলি অবজারভার থেকে অবজেক্টের মধ্যে লেন্থকেই রিপ্রেজেন্ট করছে। ঠিক। নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট।
তোমরা সবাই জানো স্যার ডিসপ্লেসমেন্ট মানে হলো সরণ, বাংলায় আমরা কি বলি সরণ। স্যার হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট কী জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সাপোজ এখানে কোনো একটা পাখি বসেছিল, তাহলে এই পয়েন্টটাকে পাখির ইনিশিয়াল পজিশন বলতে পারি। দিস ইজ দ্য ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল কোঅর্ডিনেট, যেটা খুশি বলতে পারো ইনিশিয়াল পজিশন। তার মানে আমি যদি অরিজিন থেকে এত পর্যন্ত একটা অ্যারো ড্র করি এবং সেটাকে আর আই ভেক্টর দিয়ে নাম দিই, তাহলে আর আই ভেক্টর কী রিপ্রেজেন্ট করছে স্যার? আর আই ভেক্টর রিপ্রেজেন্ট করছে ইনিশিয়াল পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট। ইনিশিয়াল পজিশন ভেক্টর, ইনিশিয়াল পজিশন ভেক্টর of the particle of the point. সাপোজ পাখিটার ইচ্ছা হলো উড়ে এই পয়েন্টে চলে গেল, এই পয়েন্ট থেকে পাখিটা সাপোজ বি পয়েন্টে চলে গেল, তাহলে আমি বলতে পারি বি পয়েন্টটা পাখিটার কী হয়ে যাচ্ছে স্যার? ফাইনাল পজিশন। বি পয়েন্টটা পাখিটার কী হয়ে যাচ্ছে? ফাইনাল পজিশন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে অরিজিন থেকে বা অবজারভার থেকে যদি আমি বি পয়েন্ট পর্যন্ত একটা অ্যারো ড্র করি আর তার নাম দিই আর এফ, তাহলে তোমরা বলবে স্যার আর এফ কাকে রিপ্রেজেন্ট করছে? আর এফ রিপ্রেজেন্ট করছে দিস ইজ দ্য ফাইনাল পজিশন ভেক্টর, দিস ইজ দ্য ফাইনাল পজিশন ভেক্টর of the particle, final position vector of the particle with respect to observer. এবার বক্তব্যটা হলো এরকম যে স্যার ইনিশিয়াল পজিশন থেকে পার্টিকেলটা যদি ফাইনাল পজিশনের দিকে যেতে চায়, তাহলে পার্টিকেলটা কীভাবে যেতে পারে? স্যার যা খুশিভাবে যেতে পারে, এরকম একটা র্যান্ডাম যে কোনো একটা পথ ধরে পার্টিকেলটা ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনের দিকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি স্যার ইনিশিয়াল পজিশনের থেকে ফাইনাল পজিশনের দিকে একটা অ্যারো ড্র করি, ভালো করে বুঝবে, ইনিশিয়াল পজিশনের থেকে ফাইনাল পজিশনের দিকে অ্যারো ড্র করি, তাহলে এটা কি হলো স্যার? আমাদের ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মাঝখানের মিনিমাম ডিস্টেন্স, তাই না? ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মাঝখানে মিনিমাম ডিস্টেন্স। এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে এই অ্যারোটা যদি ফলো করি, তাহলে প্রত্যেক মুহূর্তে এই অ্যারোটার একটা পার্টিকুলার ডিরেকশান আছে, সব সময় অ্যারোটার একটা পার্টিকুলার ডিরেকশান আছে। ঠিক, আমরা সবাই জানি ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্স, ন্যূনতম দূরত্ব, সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। যেহেতু এর প্রত্যেকটা পয়েন্টে একটা পার্টিকুলার ডিরেকশন আছে এবং সবসময় ডিরেকশনটা কোথা থেকে কোন দিকে? ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনের দিকে। তাই জন্য এটাকে আমরা কি বলছি? ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এবং এটাকে রিপ্রেজেন্ট করি আমরা এস ভেক্টর দিয়ে, অ্যান্ড এস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো? স্যার ভেক্টরের ট্রায়াঙ্গেল ল, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল কী বলছে? বলছে দুটো ভেক্টর যদি সেম অর্ডারে থাকে, সেম অর্ডার মানে হলো একটা ভেক্টরের হেড থেকে আরেকটা ভেক্টরের টেল স্টার্ট হচ্ছে। এটা সাপোজ এ ভেক্টর, ধরে নেওয়া যাক এটা বি ভেক্টর, দুটো ভেক্টর আছে সেম অর্ডারে, একটার হেড থেকে আরেকটা টেল স্টার্ট হচ্ছে। যদি এরকমভাবে দুটো ভেক্টরকে ড্র করা যায়, এই দুটো ভেক্টর দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করা যেতে পারে, সেই ট্রায়াঙ্গেলটার থার্ড সাইডটাকে, তৃতীয় যে বাহুটা, সেটাকে যদি আমি অপোজিট অর্ডারে ড্র করি, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো স্যার সেম অর্ডার মানে যদি একটার হেড থেকে আরেকটা টেল স্টার্ট হয়, তাহলে অপোজিট অর্ডার মানে স্যার টেল থেকে টেল স্টার্ট হবে, হেডে গিয়ে হেড মিট করবে। যে ভেক্টরটাকে আমি অপোজিট অর্ডারে ড্র করলাম সেটাকে আমরা বলছি রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমি বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর, মানে সি ভেক্টর হলো এ আর বি এর রেজাল্টেন্ট। তাহলে এই যে ডায়াগ্রামটা আমরা ড্র করেছি, এখান থেকে ইজিলি একটা জিনিস দেখতে পাচ্ছি, স্যার আমি যদি বলি আর ইনিশিয়াল ভেক্টরের যে হেড, সেটা থেকে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের না টেল স্টার্ট হয়েছে, আর ইনিশিয়াল ভেক্টরের হেড থেকে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের না টেল স্টার্ট হয়েছে, তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সেম অর্ডারে আছে আমরা বলতে পারি? হ্যাঁ স্যার বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো ভেক্টর যদি সেম অর্ডারে থাকে, তাহলে আমি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর ইনিশিয়াল ভেক্টর প্লাস ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এদের দুজনের রেজাল্টেন্ট হলো আর ফাইনাল ভেক্টর। কারণ স্যার যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার থার্ড সাইড এইটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা লক্ষ্য করে দেখো অপোজিট অর্ডারে কানেক্টেড, একটা টেল থেকে আরেকটার হেড পর্যন্ত এই ভেক্টরটা আমি ড্র করেছি। একটা ভেক্টরের টেল থেকে এই ভেক্টরটা স্টার্ট হয়েছে, আরেকটা ভেক্টরে হেডে গিয়ে এই ভেক্টরটা এন্ড করেছে। সুতরাং আমি বলতে পারি যে স্যার এই ভেক্টরটা আর এই ভেক্টরটার ভেক্টর সাম হলো এই ভেক্টরটা। ঠিক, তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এখান থেকে আমি ইজিলি এটাও বলতে পারি, তাহলে এস ভেক্টর ইজ নাথিং বাট আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে আমরা বুঝতে পারলাম স্যার,
ফাইনাল পজিশন ভেক্টর থেকে ইনিশিয়াল পজিশন ভেক্টর যদি আমি মাইনাস করে দিই, আমি পেয়ে যাব ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ফাইনাল পজিশন ভেক্টর থেকে ইনিশিয়াল পজিশন ভেক্টর যদি মাইনাস করে দিই, আমি পেয়ে যাব ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ধরো সাপোজ এ ভেক্টরের যেটা কোঅর্ডিনেট স্থানাঙ্ক সেটা হলো x1, y1, বি ভেক্টরের যেটা কোঅর্ডিনেট সেটা হলো x2, y2, y2। তাহলে আমি কি আর ইনিশিয়াল ভেক্টরকে এভাবে লিখতে পারি, স্যার x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, ঠিক আছে স্যার। আর ফাইনাল ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি x2 y ক্যাপ প্লাস y2 j ক্যাপ, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো স্যার আর ফাইনাল ভেক্টর মাইনাস আর ইনিশিয়াল ভেক্টর ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরকে কী করে লিখবো, স্যার লিখবো x2 মাইনাস x1, এক্সের যে কোএফিসিয়েন্ট সেখান থেকে এক্সের কোএফিসিয়েন্টকেই মাইনাস করব, মানে আই ক্যাপ থেকে আই ক্যাপকে মাইনাস করব, আর জে ক্যাপ থেকে জে ক্যাপকে মাইনাস করব, y2 মাইনাস y1 ইন্টু জে ক্যাপ। এটাই হয়ে যাবে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটাই হয়ে যাবে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছে কি স্যার, ফার্স্ট অফ অল ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর কোয়ান্টিটি। স্যার ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে ভেক্টরের একটা ডিরেকশন থাকবে। স্যার ডিরেকশন কোন দিকে, বলছে ডিরেকশন হলো ফ্রম ইনিশিয়াল, ডিরেকশন হলো ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট, ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। ঠিক, তাহলে আমি যদি বলি এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা টেল কোথায় থাকবে স্যার, টেল থাকবে ইনিশিয়াল পজিশনে, টেল থাকবে ইনিশিয়াল পজিশনে। স্যার হেড কোথায় থাকবে ভেক্টরের, হেড থাকবে ফাইনাল পজিশনে। টেল থাকবে ইনিশিয়াল পজিশনে, হেড কোথায় থাকবে, হেড থাকবে ফাইনাল পজিশনে। এবং আরও একটা জিনিস আমি দেখতে পেলাম, স্যার আজকে যদি পার্টিকেলটা এভাবে মুভ না করে অন্য কোনোভাবে মুভ করতো, যদি এরকম একটা পাথে মুভ করতো বা যদি এরকম একটা পাথে মুভ করতো, স্যার ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা তো সবসময় এটাই হতো, যেটা হলো আমার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, এটাই তো আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর হতো। তার মানে সোজা কথা, ডিসপ্লেসমেন্ট ভেক্টর পার্টিকেলটা কোন পাথে মুভ করে গেছে তার ওপর ডিপেন্ডই করে না। তাহলে আমরা বলতে পারি it does not depend on the path traveled by the particle, এটা পার্টিকেলটা কোন পাথে ট্রাভেল করেছে তার উপর ডিপেন্ডই করে না। আশা করি আমার কথা বোঝা যাচ্ছে, পার্টিকেলটা কোন পাথে ট্রাভেল করেছে তার উপর ডিপেন্ডই করে না। ওকে, নো প্রবলেম। তাহলে আমি যদি বলি স্যার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোত্থেকে কত অবধি, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন অবধি। সাপোজ কোনো একটা পার্টিকেল এখান থেকে শুরু করলো, করে ঘুরে ফিরে স্যার এই পয়েন্টেই ফিরে এলো, তার মানে যেটা ইনিশিয়াল পজিশন সেটাই ফাইনাল পজিশন। ঠিক, যেটা ইনিশিয়াল পজিশন সেটাই ফাইনাল পজিশন। তাহলে আমি বলতে পারি স্যার এখান থেকে আর ফাইনাল থেকে যদি আমি আর ইনিশিয়াল বিয়োগ করি, তাহলে স্যার আর ফাইনাল যেই ভেক্টর কোয়ান্টিটিটা হবে আর ইনিশিয়াল সেই ভেক্টর কোয়ান্টিটিটাই হবে, রেজাল্ট কত হবে 0। তার মানে আমি বুঝতে পারছি যে ফর এ ক্লোজড পাথ, যদি কোনো একটা পার্টিকেল ক্লোজড পাথে মুভ করে, স্যার ক্লোজড পাথ মানে যে পাথের পার্টিকেলের ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন সেম, সেই পাথটাকেই বলি আমি ক্লোজড পাথ। তাহলে আমি বলছি ফর এ ক্লোজড পাথ displacement is 0 ভেক্টর। খুব ইম্পর্টেন্ট এই কথাটা, প্লিজ ডিসপ্লেসমেন্টকে 0 বলো না, কারণ 0 ইজ আ স্কেলার কোয়ান্টিটি, বাট দেয়ার ইজ অ্যানাদার কনসেপ্ট ইন ভেক্টর। ভেক্টর একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আসে, আশা করি তোমরা জানো, সেটাকে আমরা বলি 0 ভেক্টর বা নাল ভেক্টর। একটা ভেক্টর থেকে, একটা স্কেলার থেকে যদি স্কেলার বিয়োগ করি তাহলে আমরা পাবো 0। ঠিক আছে, মানে ধরো সাপোজ 5 ইউনিট থেকে 5 ইউনিট বিয়োগ করছি, আমরা পাবো 0, দ্যাট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সেটা একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি থেকে একটা ভেক্টর কোয়ান্টিটি বিয়োগ করছি, তখন কিন্তু আমরা 0 পাবো না, আমরা পাবো 0 ভেক্টর বা নাল ভেক্টর। 0 ভেক্টরকে আরেক কথা আমরা কি বলি, নাল ভেক্টর, শূন্য ভেক্টর বাংলায় বলে।
তার মানে সোজা কথা, ডিসপ্লেসমেন্ট ভেক্টর হওয়ার জন্য যদি কোনো একটা পার্টিকেল যে পয়েন্ট থেকে শুরু করেছে ঘুরে সেই পয়েন্টেই ফিরে আসে, তাহলে তার জন্য যে ডিসপ্লেসমেন্টটা পাবো সেটা হলো একটা জিরো ভেক্টর। ওকে, চলো নেক্সট ইম্পর্টেন্ট টার্মটা কি স্যার? নেক্সট ইম্পর্টেন্ট টার্ম ইজ ডিস্টেন্স কভার্ড। নেক্সট ইম্পর্টেন্ট টার্ম ইজ ডিস্টেন্স কভার্ড। স্যার ডিস্টেন্স কভার্ড কী জিনিস? একটু আগে আমরা যেটা বললাম, ধরো সাপোজ এটা আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স কমা ওয়াই, একটা পার্টিকেল এখানে ছিল ইনিশিয়ালি, ফাইনালি ঘুরতে ঘুরতে এখানে চলে এলো। স্যার কোন পথে? যে কোনো র্যান্ডম পথে চলে আসতে পারে, এরকম পথে। ঠিক স্যার, আমি যদি ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের মধ্যে একটা অ্যারো ড্র করি, এই অ্যারোটা আমায় ডিসপ্লেসমেন্ট ভেক্টর দিচ্ছে ঠিকই, কিন্তু পার্টিকেলটা অরিজিনালি যে পথে মুভ করে এসছে, সেই পথটাকেই আমরা বলবো, সেই পথের যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো ডিস্টেন্স কভার্ড। তাহলে আমি এভাবে বলতে পারি, ইট ইজ দ্য পাথ, ইট ইজ দ্য লেন্থ অফ পাথ, it is the length of path traveled by an object. It is the length of path traveled by an object. কোনো একটা অবজেক্ট অ্যাকচুয়ালি মুভ করতে করতে যে লেন্থটা কভার করছে, সেই পাথের লেন্থটাকে আমরা কি বলছি? আমরা বলছি ডিস্টেন্স কভার্ড। ঠিক স্যার, ডিস্টেন্স কভার্ডের কোনো প্রপার ডিরেকশন হয় না, সেই কারণে আমি এটাকে একটা স্কেলার কোয়ান্টিটি হিসেবে কনসিডার করবো। ইট ইজ আ পিওর স্কেলার কোয়ান্টিটি। স্যার যখন আমি বলছি যে ডিসপ্লেসমেন্ট, স্যার ডিসপ্লেসমেন্টের ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনের দিকে সবসময় একটা স্পেসিফিক ডিরেকশন আছে, বাট আমি যদি বলি ডিস্টেন্স কভার্ড, স্যার ডিস্টেন্স কভার্ডের কোনো স্পেসিফিক ডিরেকশনই নেই। আর যে কোয়ান্টিটি কোনো স্পেসিফিক ডিরেকশনই থাকে না, সেটাকে আমরা কি বলি? স্কেলার কোয়ান্টিটি। তার মানে ডিস্টেন্স কভার্ড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। স্যার ইউনিট কী হবে? অবভিয়াসলি মিটার, লেন্থের ইউনিটই হবে। সিম্বল কী হবে? স্যার সিম্বল হলো এম। ডাইমেনশন ফর্মুলা তোমরা সবাই জানো, লেন্থের কী হয়? এল। তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি স্যার, ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন সেম, বাট পার্টিকেলটা সাপোজ কোনো একটা টাইমে এরমভাবে মুভ করতে করতে গেল, এখান থেকে এভাবে মুভ করে এখানে গেল। তাহলে স্যার প্রথম ক্ষেত্রে আমি যে ছবিটা এঁকেছি, প্রথম ক্ষেত্রে পার্টিকেলের যে ডিস্টেন্স কভার্ড, সেকেন্ড ক্ষেত্রে যে পার্টিকেলের ডিস্টেন্স কভার্ড, দুটো নিশ্চয়ই সেম না। দেয়ারফর ডিসপ্লেসমেন্ট যেমন পাথের উপর ডিপেন্ড করে না, ঠিক তার অপোজিটভাবে ডিস্টেন্স কভার্ড কিন্তু পাথের ওপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন পাথ। তাহলে আমায় যদি কেউ জিজ্ঞেস করে কে বড় স্যার, ডিসপ্লেসমেন্ট বড় না ডিস্টেন্স কভার্ড বড়, তোমরা সবাই বলবে, ম্যাক্সিমাম ছেলেরা বলবে স্যার ডিস্টেন্স কভার ডিসপ্লেসমেন্টের থেকে বড়। আমি বলবো স্যার আমরা এই দুটো কোয়ান্টিটিকে তুলনাই করতে পারবো না। খুব ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। স্যার একটা স্কেলার কোয়ান্টিটির সাথে একটা স্কেলারকেই তুলনা করা যায়, একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে একটা ভেক্টরকেই তুলনা করা যায়। আমি যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি, তাহলে ডিসপ্লেসমেন্ট হলো একটি ভেক্টর কোয়ান্টিটি। আমি যদি ডিস্টেন্স কভার্ডের কথা বলি, ডিস্টেন্স কভার্ড হলো একটি স্কেলার কোয়ান্টিটি। একটা ভেক্টরের সাথে আমরা একটা স্কেলারের কখনোই তুলনা করতে পারবো না। হ্যাঁ, যদি আমায় জিজ্ঞেস করে স্যার ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড, ভেক্টরের মধ্যে দুটো পার্ট, দুটো অ্যাট্রিবিউট বলি আমরা, একটা হলো তার ম্যাগনিটিউড মান, আর একটা হলো তার দিক, ডিরেকশন। যদি আমি ডিসপ্লেসমেন্ট থেকে তার ডিরেকশানটা বাদ দিয়ে শুধু লেন্থটা কনসিডার করি, তাহলে সেটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট বা সরণের মান, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড। স্যার ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড মাস্ট অলওয়েজ বি লেস দ্যান অর ইকুয়াল টু, সবসময় কী হবে? কম বা সমান। কার সাথে? ডিস্টেন্স ট্রাভেলডের সাথে। কার সাথে স্যার? ডিস্টেন্স ট্রাভেলডের সাথে। অতিক্রান্ত দূরত্বের থেকে সরণ সবসময় ছোট বা সমান হবে। সরণ নয়, সরণের মান সবসময় ছোট বা সমান হবে। তাহলে স্যার ছোট তো আমি বুঝলাম, সমানটা কখন? ভালো করে বুঝবে, খুব মন দিয়ে একটা জিনিস বোঝার চেষ্টা করবে। ধরো সাপোজ কোনো একটা অবজেক্ট এখান থেকে মুভ করতে স্টার্ট করলে, এটা তার ইনিশিয়াল পজিশন। এখান থেকে মুভ করতে 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 পার্টিকেলটা যাচ্ছে, এই পয়েন্টে থামছে, থেমে আবার প্রথমে গেল এই পয়েন্টে থামলো, থেমে আবার ব্যাক করে এই পয়েন্টে ফিরে এলো, স্যার আমি দেখতে পাচ্ছি এটা আমার ইনিশিয়াল পজিশন, এটা আমার ফাইনাল পজিশন। স্যার এই যে মোশনটা অবভিয়াসলি একটা একমাত্রিক গতি। স্যার একমাত্রিক গতি কেন? কারণ ও একটা স্ট্রেট লাইন বরাবর পার্টিকেল মুভ করছে।
মুভ করতে করতে সোজা গেল, কোনো একটা পয়েন্টে থামলো, থেমে সেখান থেকে ব্যাক করলো, ব্যাক করে ফাইনাল পয়েন্টে পৌঁছালো। তাহলে আমি যদি বলি স্যার অতিক্রান্ত দূরত্ব কোনটা, এটা যদি এ হয়, ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি বলছি এই গোটা দূরত্বটা যদি এ হয় আর এটা যদি বি হয়, স্যার অতিক্রান্ত দূরত্ব কী হবে, ডিস্টেন্স কভার্ড কী হবে, স্যার ডিস্টেন্স কভার্ড হয়ে যাবে এ প্লাস বি। স্যার ও এ পাথ গেছে, বি পথে ফিরে এসছে, ঠিক। আমি যদি বলি আচ্ছা ডিসপ্লেসমেন্টের ম্যাগনিচিউড কী হবে, তোমরা বলবে স্যার ডিসপ্লেসমেন্টের ম্যাগনিচিউড হবে এখান থেকে এত অবধি, হুইচ ইজ এ মাইনাস বি। তার মানে লক্ষ্য করে দেখো, একমাত্রিক গতির জন্যও সবসময় ডিসপ্লেসমেন্ট বা সরণের মান ডিস্টেন্স ট্রাভেলডের সমান হবে তার কোনো মানে নেই। তাহলে স্যার কখন সমান হবে, যদি কোনো একটা বস্তু এই পয়েন্ট থেকে স্টার্ট করে, ইনিশিয়াল পজিশন থেকে মুভ করতে করতে এই পয়েন্টে পৌঁছায় উইদাউট টার্নিং ব্যাক, মানে পথে কোনো পয়েন্টেও ঘোরেনি, সবসময় ওর মুভমেন্টের দিক, ওর মোশনের দিক হবে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। তাহলে লক্ষ্য করে দেখো, যে পথটাও অ্যাকচুয়ালি অতিক্রম করেছে সেই পথটাকে বলি ডিস্টেন্স কভার্ড, আর সেটাই হলো ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, ন্যূনতম দূরত্ব। তার মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি স্যার, ইকুয়াল সাইনটা এই জন্য আসে যখন কোনো একটা অবজেক্ট একই ডিরেকশানে মুভ করবে উইদাউট টার্নিং ব্যাক, পিছনে না ঘুরে একই ডিরেকশানে ট্রাভেল করবে একটা স্ট্রেট লাইন বরাবর, তখন আমরা বলছি স্যার সরণের যে মান এবং অতিক্রান্ত দূরত্ব তারা সেম। তাহলে আমি এভাবে লিখতে পারি স্যার ইকুয়ালিটি উইল হোল্ড only if the motion is in straight line, without turning back, কোনো একটা বস্তু না ঘুরে যদি একই দিকে মুভ করতে থাকে, তখন আমরা সেটাকে কি বলবো, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ডিসপ্লেসমেন্টে বা সরণের যে মান আর ডিস্টেন্স কভার্ড অতিক্রান্ত দূরত্ব এরা দুজন সেম, ঠিক বোঝা গেল। আচ্ছা, এবার বক্তব্যটা হলো স্যার ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা একটু আগে দেখলাম, উইচ ইজ নাথিং বাট ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমি দেখলাম যেটা হলো ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর, ঠিক। তাহলে এই যে পজিশন ভেক্টরের চেঞ্জকে যদি আমরা টাইমের রেসপেক্টে দেখি, ভালো করে শুনবে, ফিজিক্সে চেঞ্জ দু ধরনের হয়, জেনারেলি নানান ধরনের হতে পারে, বাট জেনারেলি দু ধরনের হয়। একটা হলো উইথ রেসপেক্ট টু টাইম, আরেকটা হলো উইথ রেসপেক্ট টু লেন্থ। যখন টাইমের রেসপেক্টে কোনো কোয়ান্টিটি চেঞ্জ হয় সেটাকে আমরা বলি রেট অফ চেঞ্জ, যখন লেন্থের রেসপেক্টে কোনো কোয়ান্টিটি চেঞ্জ হয় তখন সেটাকে আমরা কি বলি, আমরা বলি গ্রেডিয়েন্ট। যেমন তোমরা খুব ভালো করে জানো স্যার বেগের পরিবর্তন যদি সময়ের সাপেক্ষে দেখি তখন আমরা এই পরিবর্তনকে বলি ত্বরণ, অ্যাক্সেলারেশন। আর লেন্থের রেসপেক্টে চেঞ্জ কীরকম, স্যার লেন্থের রেসপেক্টে চেঞ্জ, ধরো একটা ছোট্ট উদাহরণ দিই, এটা হলো একটা নদীর ওপরের অংশ, এটা হলো একদম রিভার বেড, যেটাকে আমরা বলি নদীর তলার অংশ। আমরা খুব ভালো করে জানি যে স্যার সমুদ্র বলুন, নদী বলো, যাই বলো না কেন, তাতে যত ঢেউ, যত জলের মোশন সব আপার সারফেসে, নদীর ওপরের সারফেসে, সমুদ্রের ওপরের সারফেসে ম্যাক্সিমাম, ঠিক। তাহলে আমার বক্তব্য হলো যত আমি নিচ থেকে ওপরের দিকে উঠবো তত আমি একটা জিনিস দেখতে পাবো, কি দেখতে পাবো স্যার, বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে একদম ওপরের পার্টের যে পার্টিকেল তার ভেলোসিটি ম্যাক্সিমাম, আস্তে আস্তে যখন নিচের দিকে নামছি বেগ আস্তে আস্তে কমছে। তার মানে আমি যদি বলি কোনো এক এইচ উচ্চতায়, কোনো এক এইচ হাইট ওপরে যে লেয়ারটা আছে তার ভেলোসিটি ভি, তাহলে এইচ প্লাস ডেল এইচ হাইট ওপরে যে লেয়ারটা আছে, যে জলের যে স্তরটা আছে তার ভেলোসিটি একটু বেশি হবে ভি প্লাস ডেল ভি। মানে এখানে বেগের যে পরিবর্তন সেটা কার সাপেক্ষে, স্যার সেটা উচ্চতার সাপেক্ষে। তখন ডেল ভি বাই ডেল এইচকে আমরা কি বলবো, আমরা বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট, বেগের নতি।
আমরা বলবো ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগের নতি। আশা করি বুঝতে পারছো। জাস্ট আমি বললাম ফিজিক্সে আমরা জেনারেলি চেঞ্জকে কতভাবে ডিফাইন করতে পারি। এখানে যদি আমি বলি আচ্ছা স্যার এই পজিশান ভেক্টরটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, কি বললাম পজিশান ভেক্টর টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি বোথ সাইডে টাইমের চেঞ্জ দিয়ে, স্যার চেঞ্জ আমরা কী দিয়ে ডিনোট করি, ডেল্টা সাইন দিয়ে ডিনোট করি। ভালো করে বুঝবে, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ডেল্টা সাইন দিয়ে আমরা ডিনোট করি ফাইনাইট চেঞ্জ। ফাইনাইট চেঞ্জ, স্যার ফাইনাইট চেঞ্জ মানে কি, সাপোজ ধরো টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড, এই যে চেঞ্জটা সেটা আমরা কি দিয়ে ডিনোট করব, ডেল্টা দিয়ে ডিনোট করব, তার মানে ডেলটি হলো 3 সেকেন্ডস। কিন্তু স্যার আমরা আরও একটা চেঞ্জ ডিনোট করি ডি দিয়ে, এটাকে আমরা বলি ইনফাইনাইটসিমালি স্মল চেঞ্জ। এটাকে আমরা বলি ইনফাইনাইটসিমালি স্মল চেঞ্জ। স্যার ইনফাইনাইটসিমালি স্মল চেঞ্জ অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন, এর মানে কি, ধরো সাপোজ বলছে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 2.000 ডট 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 চলতেই থাকছে 0.000 এত সেকেন্ড। তার মানে এখানে যে চেঞ্জ ইন টাইমটা, সেই চেঞ্জ ইন টাইমটা এত ছোট, অত্যন্ত ছোট, কিন্তু ফিজিক্সের কনসেপ্টে এটাকে আমরা জিরো কনসিডার করতে পারবো না, তাই জন্য এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করছি যে ডেলটি টেন্ডস টু জিরো, এই সাইনটার নাম হলো টেন্ডস টু বা টেন্ডিং টুয়ার্ডস, টেন্ডস টু, বা এটাকে আরেক কথায় বলি আমরা টেন্ডিং টুয়ার্ডস, মানে টি এর চেঞ্জটা এতটাই ছোট যেটা জিরোর দিকে পৌঁছাচ্ছে, বাট সেটাকে আমরা জিরো কনসিডার করতে পারবো না, তখন এই চেঞ্জটাকে আমরা ডিনোট করি কী দিয়ে, স্যার তখন এই চেঞ্জটাকে আমরা ডিনোট করি ডিটি দিয়ে। তার মানে আমরা ডেল্টা দিয়ে যখন চেঞ্জ ডিনোট করবো তখন তোমরা বুঝবে এটা ফাইনাইট চেঞ্জকে বোঝাচ্ছে, যখন আমি ডি দিয়ে চেঞ্জ ডিনোট করবো তখন এটা তোমরা বুঝবে অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনকে বোঝাচ্ছে। তাহলে আমি এখানে পজিশান ভেক্টরের চেঞ্জ, যাকে ডিসপ্লেসমেন্ট বলছি, সরণ, এই চেঞ্জটাকে কার সাপেক্ষে দেখতে চাইছি, সময়ের সাপেক্ষে। তাহলে কি এটাকে বলা যায় স্যার দিস ইজ নাথিং বাট রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর। আর পজিশন ভেক্টরের চেঞ্জকে আমরা আরেক কথায় কি ডিনোট করি, আরেক কথায় কি বলি, আমরা বলি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এটাকে আরেক কথায় বলতে পারি আমরা রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে সরণের সময়ের সাপেক্ষে পরিবর্তন বা সরণের পরিবর্তনের হার বা পজিশন ভেক্টরের পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা কি বলি, ইজ কল্ড ভেলোসিটি, বেগ। ঠিক স্যার, বেগ যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্সের যে কোনো কোয়ান্টিটি দুটো জিনিসের জন্য ডিফাইন্ড, একটা হলো ফাইনাইট ইন্টারভ্যাল অফ টাইম, একটা হলো ইনফাইনাইটসিমালি স্মল ইন্টারভ্যাল অফ টাইম। বোঝো, একটা ফিজিক্সের যে কোনো কোয়ান্টিটি দুটো জিনিসের জন্য ডিফাইন্ড, একটা হলো ফাইনাইট ইন্টারভ্যাল অফ টাইম 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, আর একটা হলো ইনফাইনাইটসিমালি স্মল ইন্টারভ্যাল অফ টাইম, যেটা হলো 2 সেকেন্ড থেকে 2.0000.000001 সেকেন্ড। ঠিক, যদি কোনো একটা কোয়ান্টিটি ফাইনাইট টাইমের জন্য ডিফাইন্ড হয় তখন সেই কোয়ান্টিটিটাকে আমরা অ্যাভারেজ দিয়ে ডিনোট করি। তাই জন্য এখন আমরা পড়তে চলেছি অ্যাভারেজ ভেলোসিটি, যেটাকে আমরা বলি গড় বেগ। অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ স্যার কীভাবে ডিনোট করা হয়, ভি অ্যাভারেজ লিখে বা ভি অ্যাভারেজ বা এরমভাবেও ডিনোট করতে পারো তোমরা, যেটা হলো একটা ট্রায়াঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে মাথায় ভেক্টর সাইন দিয়ে, এভাবেও ডিনোট করতে পারো, বা তোমরা এভাবেও ডিনোট করতে পারো মাথায় ভেক্টর সাইন, তার মাথায় মিন। এই প্রথম ডিনোশনটাই, প্রথম যে পদ্ধতিতে আমি লিখেছি ভি অ্যাভারেজের মাথায় ভেক্টর, এটাই সব থেকে পপুলার। আমরা এভাবেই অ্যাভারেজ ভেক্টরকে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে ভি অ্যাভারেজ বাই ডেফিনেশন কি বলছে, স্যার রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর। রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর মানে স্যার পজিশন ভেক্টরের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইমের চেঞ্জ। এই চেঞ্জটাকেই বলছি, এই পজিশন ভেক্টরের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি অ্যাভারেজ ভেলোসিটি। স্যার আমরা জানি পজিশন ভেক্টরের চেঞ্জ মানে কি, সরণ। তো তাহলে সরণ কার রেসপেক্টে, সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে সরণকেই আমরা কি বলছি, গড় বেগ, যেখানে
এই টাইমের স্প্যানটা, ডেল টিটা, টাইমের ইন্টারভালটা ফাইনাইটলি লার্জ। বোঝা যাচ্ছে আশা করি। তাহলে আমি যদি বলি স্যার ইউনিট কী হবে, তোমরা বলবে মিটার পার সেকেন্ড। আমি যদি বলি ডাইমেনশনাল ফর্মুলা কী হবে, তোমরা বলবে এস হলো ডিসপ্লেসমেন্ট সরণ, ডাইমেনশনাল ফর্মুলা এল, টি হলো টাইম, ডাইমেনশনাল ফর্মুলা টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1 হয়ে গেল, এল টি টু দি পাওয়ার -1 হয়ে গেল গড় বেগ। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি স্যার, গড় বেগ, গড় বেগের মাত্রীয় সংকেত, গড় বেগের মাত্রীয় সংকেত। আশা করি বোঝা যাচ্ছে। স্যার তাহলে ডিরেকশন কী হবে, তাহলে ডিরেকশন কী হবে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলি, ভি অ্যাভারেজ ইকুয়ালস টু স্যার ডিসপ্লেসমেন্ট ভেক্টর বাই টাইম। এই যে মাঝখানে যে সাইনটা আছে, মাঝখানে যে সাইনটা আছে সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাইন, যেটাকে আমরা বলছি ইকুয়াল টু। স্যার এটার মানে কি, এটার মানে হলো 1 নম্বর বাঁদিকের ম্যাগনিচিউড মান আর ডান দিকের টোটালটার মান সবসময় সেম হবে। 2 নম্বর বাঁদিকে যে কোয়ান্টিটিটা আছে তার যা ইউনিট, ডান দিকে যে কোয়ান্টিটিটা আছে তার যা ইউনিট সেটাও সেম হবে। 3 নম্বর বাঁদিকে যে কোয়ান্টিটিটা আছে তার ডিরেকশন আর ডান দিকের কোয়ান্টিটির ডিরেকশনও সবসময় সেম হবে। স্যার একটা জিনিস আমি জানি, অ্যাভারেজ ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ওর ডিরেকশন আছে। ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ওরও ডিরেকশন আছে। টাইম তো একটা স্কেলার কোয়ান্টিটি স্যার, ওর তো কোনো ডিরেকশন হয় না। টাইম তো স্কেলার কোয়ান্টিটি, ওর তো ডিরেকশন হয় না। ইকুয়াল সাইন মানে বোঝানোর চেষ্টা করছি স্যার অ্যাভারেজ ভেলোসিটির যা ডিরেকশন আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের যা ডিরেকশান তারা সবসময় সেম। তাহলে আমি বলতে পারি এই কথাটা স্যার 0.3 আমি কি লিখতে পারি, 0.3 আমি লিখতে পারি অ্যাভারেজ ভেলোসিটি ইজ অলওয়েজ directed towards the ডিসপ্লেসমেন্ট ভেক্টর। অ্যাভারেজ ভেলোসিটি সবসময় ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টরের দিকেই ইনক্লাইন থাকে, টুয়ার্ডস দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আশা করি বোঝা যাচ্ছে। আমি যদি বলি আচ্ছা আর কি লেখা যায়, আরেকটা জিনিস ভাবতে পারি স্যার ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডিরেকশন কি, ডিসপ্লেসমেন্ট ভেক্টরের হেড কোথায় থাকে, ডিসপ্লেসমেন্ট ভেক্টরের টেল কোথায় থাকে। স্যার ডিসপ্লেসমেন্ট ভেক্টরের টেল থাকে ইনিশিয়াল পজিশনে আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের হেড থাকে ফাইনাল পজিশনে। তাহলে এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি স্যার ডিসপ্লেসমেন্ট ভেক্টর সম্বন্ধে যা পড়েছিলাম ডিরেকশন সম্বন্ধে, ভেলোসিটি ডিরেকশনে এক্স্যাক্টলি তাই। ডিসপ্লেসমেন্টের ডিরেকশন যদি আমরা কনসিডার করি তাহলে তার টেল থাকবে ইনিশিয়াল পজিশন ভেক্টরে আর হেড থাকবে ফাইনাল পজিশন ভেক্টরে। একইভাবে ভেলোসিটি ভেক্টরের টেল থাকবে ইনিশিয়াল পজিশন ভেক্টরে আর হেড থাকবে ফাইনাল পজিশন ভেক্টরে। স্যার ফোর্থ পয়েন্ট আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি ঠিক যেভাবে ক্লোজড পাথের জন্য ডিসপ্লেসমেন্ট কত স্যার, সরণ কত স্যার, ক্লোজড পাথের জন্য সরণ 0। তার মানে স্যার ইনিশিয়াল পজিশন ভেক্টর ফাইনাল পজিশন ভেক্টর সেম, কারণ একটু আগেই তোমাদের বললাম ক্লোজড পাথ মানে হলো পার্টিকেল একটা পয়েন্ট থেকে মুভমেন্ট স্টার্ট করেছে, ঘুরে ফিরে আবার সেই পয়েন্টেই ফিরে এসছে। তার মানে স্যার ইনিশিয়াল পজিশন ভেক্টর আর ফাইনাল পজিশন ভেক্টর দুটোই কী হয়ে যাচ্ছে, দুটোই সেম হয়ে যাচ্ছে। যদি সেম হয়ে যায় তাহলে আমি বলতে পারি স্যার আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি স্যার ভেলোসিটি ভেক্টর মানে তো স্যার আর ফাইনাল ভেক্টর মাইনাস আর ইনিশিয়াল ভেক্টর ডিভাইডেড বাই ডেলটি, আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল কত স্যার 0। তাহলে ভেলোসিটি ভেক্টর কত হয়ে যাচ্ছে স্যার, ভেলোসিটি ভেক্টর 0। আমরা আবার বলছি 0 বলবো না, এটাকে আমরা বলবো 0 ভেক্টর। বারে কথা আমরা কি বলছি, নাল ভেক্টর। তার মানে এক্স্যাক্টলি আমরা যেটা জানলাম ডিসপ্লেসমেন্টের জন্য আবার সেটা জানছি ভেলোসিটির জন্য। তাহলে আমরা এভাবে বলতে পারি for a closed path velocity vector একটা আবদ্ধ পথের জন্য velocity vector is always a zero vector, বা আরেক কথা আমরা বলতে পারি always a null vector। লাস্ট আমরা কি বলতে পারি স্যার, আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে পারি, সেটা কি, সেটা হলো ঠিক যেমন সরণ বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর পথের ওপর ডিপেন্ড করে না স্যার, আমরা যে কোনো পাথ ধরেই মুভ করি না কেন ডিসপ্লেসমেন্ট সবসময় ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে মিনিমাম ডিস্টেন্সই হবে। ঠিক একইভাবে স্যার বেগ ভেলোসিটি পাথের ওপর ডিপেন্ড করে না।
তাই না স্যার? কারণ বেগ মানে হলো সরণ বাই সময়, সরণ মানে হলো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তার মানে আমার বক্তব্য হলো সরণই যদি পাথের ওপর ডিপেন্ড না করে তাহলে বেগও পাথের ওপর ডিপেন্ড করবে না। তার মানে খুব ইম্পর্টেন্ট, ভেলোসিটি, ঠিক কি বললাম, ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন পাথ, কোন পাথে মুভ করেছে তার উপর ডিপেন্ড করবে না। আমায় দেখতে হবে স্যার প্রাথমিক থেকে অন্তিম অবস্থার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পজিশনের মিনিমাম ডিস্টেন্স কত, পাথের ওপর ডিপেন্ড করে না। ইট অনলি ডিপেন্ডস অন initial and final position of the particle. It only depends on initial and final position of the particle. এটা শুধু পার্টিকেল ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের ওপরই ডিপেন্ড করে কি, বেগের ডিরেকশন। ঠিক আছে? আর লাস্ট যে কথাটা বলবো সেটা হলো স্যার আমরা কী নিয়ে আলোচনা করছি, আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে আলোচনা করছি, গড় বেগ নিয়ে আলোচনা করছি। তার মানে একটা জিনিস আমি এখান থেকে বলতে পারি, কি বলতে পারি স্যার, গড় বেগ মানে হলো বেগের সরণ ডিভাইডেড বাই সময় বা সময়ের পরিবর্তন, বা এটাকে আমরা এভাবেও ভাবতে পারি যে পজিশন ভেক্টরের চেঞ্জ ডিভাইডেড বাই সময়, এভাবেও ভাবতে পারি। তার মানে সোজা কথা, ভালো করে বুঝবে, এই যে নিচে যে সময়ের পরিবর্তনটা কনসিডার করছি, অ্যাভারেজ কথাটা কোনো কোয়ান্টিটির সাথে তখনই জুড়বো যখন এই পরিবর্তনটা ফাইনাইটলি লার্জ। তাহলে আমরা বলতে পারি ইট ইজ ডিফাইন্ড ফর ফাইনাইট টাইম ইন্টারভাল। ফাইনাইট টাইম ইন্টারভালের জন্য এই গড় বেগ ডিফাইন, ঠিক কার মতো, সরণের মতো। তাহলে আশা করি বোঝা গেল। নেক্সট ভিডিওতে আমরা আবার বাকি পার্টটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।